আজকে এই ডাকবাংলার আসরে এসেছেন মনোজ মিত্র, যাকে আমরা আমার দেশের একজন অন্যতম শ্রেষ্ঠ নাটককার হিসেবে চিনি, আমার দেশের একজন অন্যতম সেরা অভিনেতা হিসেবে চিনি, এবং তার দল সুন্দরম দীর্ঘদিন ধরে থিয়েটারের কাজ করে চলেছেন, খুব সিরিয়াস কাজ করে চলেছেন। সেই মনোজ মিত্রের সঙ্গে খানিকটা কথাবার্তা, খানিকটা আড্ডা, যেটা আপনার সঙ্গে আমার দেখা হলে বা যে কারোর সঙ্গে দেখা হলে প্রথম যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে যে এখন নতুন কি লিখছেন। বিষয়টা আমি রামায়ণ নিয়ে করছি এবং সেটা ছোট পরিসরে, তার মানে তার মধ্যে অনেক কথাই থাকবে কিন্তু তার বিস্তারটা খুব বেশি নয়। নাটকটার নাম দিয়েছি রে রে পানকৌড়ি। আচ্ছা, এর সঙ্গে রামায়ণের কিন্তু কোনো নামের যোগ সঙ্গে নেই, সম্পর্ক নেই। কোনো যোগ নেই। এর সাথে মানুষের যোগ আছে। একটি বাচ্চার নাম পানকৌড়ি রাখা হয়েছিল। আচ্ছা, এবং ঘটনাচক্রে সে সাগরে পড়েছিল, পড়ার পরে দেখা গেল পানকৌড়ির মতন সে সাঁতার দিতে পারে, ছুটতে পারে, দারুণভাবে ছুটতে পারে। একে নিয়েই রামায়ণের আর কয়েকটা লোককে নিয়ে নাটকটা লেখা। আচ্ছা, তার মধ্যে জনক রাজা আছেন, মিথিলার রাজা জনক। মিথিলার ওখানকার জঙ্গল এবং পাহাড়ের দুটো একটা ছেলে মেয়ে আছে। রাবণ রাজা আছে, অ্যাকচুয়ালি ও ছিল রাবণ রাজার সন্তান। রাবণ রাজার প্রাক বিবাহ জীবনের সন্তান। আচ্ছা, বেশি আর বলবো না। কিভাবে প্রথম আপনার মাথায় একটা নাটকের কথা আসে? ঠিক কিভাবে আসে, এটা প্রত্যেকটা এক একটা নাটক এক এক রকমভাবে এসেছে। কোথাও গিয়ে হয়তো কোনো একটা কিউ পেয়ে আমি সেইটাকে, আমার কোথাও একটা লেগেছে, সেটাকে আমি রেখেছি কাছে, এবং ক্রমশ সে তার আকার নিয়েছে। সে বড় হবে কি ছোট হবে, হাত পা মেলবে কি মেলবে না, সে আকারটা সে নিয়েছে। বেশ দীর্ঘদিন থাকে এসবগুলো। এই সূত্রটা কোথা থেকে এলো এবং কেন এলো, এটা বলা খুব মুশকিলের ব্যাপার, খুবই মুশকিলের ব্যাপার। এ সবসময় সত্য নাও হতে পারে। না, কিন্তু ক্লু এর কথা বলছিলেন আপনি, যদি একটা দুটো উদাহরণ দিয়ে বলেন যে ক্লুটা কিরকম করে আসে, মানে কি ধরনের ক্লু থেকে আপনি কি নাটক লিখেছেন, এইটা যদি একটু। না, আমি যে প্রথম নাটকটা যেটা লিখেছি তাহলে সেটার কথা বলি। সেই ক্লুটা সব থেকে সোজা, যে প্রতিদিন আমি এক বৃদ্ধকে দেখতাম তার জীবনযাপন, এবং সকাল থেকে সন্ধ্যেবেলা অবধি সে তার ঘরের মধ্যে কি করতেন এবং কিভাবে করতেন, কিভাবে তিনি তার ছেলে মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখতেন, কারণ তিনি একা একা থাকতেন এবং তিনি ছিলেন খুব মানে অচল মানুষ। সেই অচল মানুষ কখন যে সম্পর্ক হারান তার সংসারের সঙ্গে বা তার মানুষজনের সঙ্গে, তাও বলা বড় মুশকিল। যে কখন তিনি বিশ্বাস রাখেন আর কখন তিনি বিশ্বাস আস্তে আস্তে হারিয়ে ফেলেন, এই জায়গাগুলো ধরা খুব মুশকিলের ব্যাপার। তা আমার এটা আমার প্রথম নাটকটার কথা বলছি। এটা আমার একটা সুযোগ ঘটেছিল যে ওই বৃদ্ধ ছিলেন আমার ঠাকুরদা, এবং তাকে ওটা নাটকটা যখন রেডিওতে চলছিল তখন রেডিওটা নিয়ে গিয়ে তার কাছে রাখা হয়েছিল। তিনি বিশ্বাসই করেননি যে ওর কোনো অংশ তার জীবনের। মৃত্যুর চোখে জল এই নাটকটার নাম আপনি বলেননি, কিন্তু মৃত্যুর চোখে জল সম্পর্কে যেটা খুব মনে হয় সেটা হচ্ছে যে ওর বিশ্বাস করার হয়তো কথাও নয়, কেননা এই নাটকটার মধ্যে একজন বৃদ্ধ যিনি দুদিন বাদে হয়তো পৃথিবী থেকে চলে যাবেন, তার একটা জীবনকে আঁকড়ে ধরে রাখবার এবং স্বার্থপরতার একটা জায়গায় চলে যাওয়ার ভয়ঙ্কর একটা ছবি আছে। আচ্ছা, ভয়ঙ্কর ছবি, মানে সেইটা উনি নিজের মনের কাছে স্বীকার করবেন, এটা ওই বয়সে সম্ভব নাও হতে পারে, বুঝতে পারি। কিন্তু আমার যেটা কৌতূহল, আপনি মৃত্যুর চোখে জল লিখেছেন কত সালে? তখন আপনার বয়স কত? তখন আমার বয়স হচ্ছে 20 আর 21 বছর। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যে ধরুন আপনি 59 সালে লিখছেন মৃত্যুর চোখে জল, 60 সালে পাখি, হ্যাঁ, অথচ ধরুন 60-এর একেবারে গোড়ার দিকে বাদলবাবু লিখছেন এবং ইন্দ্রজিৎ,
মোহিত চট্টোপাধ্যায় মৃত্যু সংবাদ, কণ্ঠনালীতে সূর্য ইত্যাদি ইত্যাদি, সেগুলো কিন্তু নাটকের যে একটা গল্প বলার ধরন, সেই গল্প বলার ধরনের থেকে বেঁকে যাচ্ছে। হ্যাঁ, আপনি কিন্তু বেঁকছেন না, এবং ছয়ের দশকের যে সামাজিক রাজনৈতিক পটভূমিটা সেটা কিন্তু খুব চেপে বেঁকিয়ে দেবার মতনই। এইটা আপনাকে কোনোভাবে প্রভাবিত করেনি? ওই সময়ের যে সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সেগুলো আমি লিখিনি। সেগুলো লিখিনি, আমি লিখেছি যে জায়গাটা, সেখানে সমাজ, রাজনীতি আর অর্থনীতি এসবটাই ছায়া ফেলে। কারণ একটা পরিবারকে ভিত্তি করে, এবং সেখানে পয়সা কড়ির ব্যাপার, সব ব্যাপারটাই কিন্তু এসছে, পরতে পরতে এসছে। এবং মানুষটার যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সেটা আসে কোত্থেকে? আসে কোথাও একটা ব্যথার জায়গা থেকে, কোথাও একটা অতৃপ্তির জায়গা থেকে, ভালো না বাসার জায়গা থেকে। এখানে আমি একটা গল্প বলি, আপনাদের বলি, মনোজদাকে নয়। সেটা হচ্ছে যে একবার আমি, মনোজদা, আমার সুযোগ হয়েছিল, আর অমর মিত্র এমনিতে মনোজদার ভাই, কিন্তু তার পরিচয়টা মনোজ মিত্রের ভাই নয় বলা বাহুল্য। আমরা তিনজনে মিলে একসঙ্গে বাংলাদেশ গিয়েছিলাম। সেখানে খুলনা থেকে আমরা সাতক্ষীরায় যাচ্ছি। সাতক্ষীরায় মনোজদার জন্ম ভিটে। তো আমি যেতে যেতে দেখছি যে সাতক্ষীরায় ঢোকবার পরে মনোজদা প্রায় চিৎকার করে, এইখানে অমুক ডাক্তারের চেম্বার ছিল, এইখানে অমুকটা ছিল, ওইখানে, প্রচণ্ড উত্তেজিত। ওখানকার মানুষজন যখন বললেন যে আপনি একবার আপনার যেখানে জন্মেছেন বাড়িটা দেখে আসবেন, উনি কিন্তু বললেন যে না, আমি যাব না। এটা কেন? হ্যাঁ, বাড়িতে আমি আরেকবার যাচ্ছিলাম, সেটা 2000 সালে। তখন আমার বাবাও বেঁচে আছেন। 2000 সালে আমি বাড়ির কাছাকাছি একটা মোড় ঘুরলেই বাড়িটা দেখতে পাবো, সেই জায়গাটায় আমি যাইনি। কারণ আমার মনে হচ্ছিল যে যা আমি দেখে গেছিলাম তার একটাও কিছু নেই, রাস্তায় কিছু দেখতে পাইনি। তেমন যে যা দেখে গেছিলাম, আমাদের স্কুল বাড়ি টাড়ি যেসব দেখেছিলাম, তার কিচ্ছু পাইনি, সে দেখতে পাইনি আর। এখন ওই বাড়িটা যেতে আমার ভীষণ ভয় লাগছিল যে কোনো দিন আর আমার এখানে আসতে ইচ্ছে করবে না, এরকম একটা চেহারায় দেখব, সেটা কিভাবে আছে, কিভাবে। এবং সত্যিই তাই। পরে আমাকে অনেকে বলল, মানে ওরাই বললেন যে আপনাদের বাড়ির যে বড় উঠোনটা ছিল, যেখানে পুজো টুজো হতো, সেখানে আম বাগান হয়েছে। তো সেটা আমার ভালো লাগতো না, আমি যাইনি সেই জন্য। আচ্ছা, আপনি ওখান থেকে চলে এসেছেন কবে, মানে কত বছর বয়সে? আমি চলে এসেছি 85। তার মানে কত বছর বয়স তখন আপনার? তখন আমার বয়স হচ্ছে এই 12। আচ্ছা, সেই সময়কার স্মৃতি মনে আছে? কিভাবে চলে আসাটা হলো না হলো সেটা মনে আছে? মনে আছে খুব কম কথাই, কারণ এমন কিছু বিশেষ ঘটনা তো বলার মতন কিছু ঘটনা ঘটেনি। কেমন, এবং আমাদের ওখান থেকে খুব একটা হইচইও হয়নি, মানে হিন্দু মুসলমানের কোনো বিবাদ বিসম্বাদ এসবও কিছু হয়নি। চলে আসছিলাম সাধারণভাবেই চলে আসছিলাম। শুধু একটা কুকুর, মানে পা খোঁড়া একটা কুকুর, সে ছিল আমাদের ওখানে। যারা, তুমি আমার ওই নাটকটা জানো তো, কিনু কাহারের নাটকটা? ওই কিনুর একটা কুকুর ছিল, এবং সেই কুকুরটা ওইরকম একটা পা খোঁড়া, সেই কুকুরটাই আসছিল। আচ্ছা আচ্ছা, তো সবাই তাকে করছিল, ঢিল মারছিল, করছিল। তো আমি তাদের বললাম যে ওকে মারবেন না, ও তো একটা পা খোঁড়াই, তো আসছে, আমাদের সঙ্গে আসুক না, তো খানিকটা বাদে বুঝতে পারবে যে আমরা ফেরার লোক নই। হ্যাঁ, আমরা যথেষ্ট নিষ্ঠুর লোক, চলে যাব আমরা। মানে 12 বছর বয়সে আপনার এরকম বলতে ইচ্ছে করলো? হ্যাঁ, আমার খুব খারাপ লাগছিল যে ওকে ঢিল মারছে বা তাড়াচ্ছে, আবার কেউ কেউ ডাকছে, মানে কুকুরটাকে নিয়ে খেলা করছে। ও বাসের উপরে বসে অনেক, তখন তো বর্ডারে সব লোকজন আসতো, একবারে বাস ভর্তি হয়ে আসতো। তো সেই লোকগুলো ওরকম ভাবে তাকে ব্যবহার করছে, এটা আমার ভালো লাগেনি। আর কিনুর কথা তো কেউ জানেন না।
কিনু কাহারে থিয়েটার যারা দেখেছেন তারা বলতে পারবেন যে একটা গ্রামে কিভাবে থিয়েটার মানে অন্তজ মানুষ কিভাবে থিয়েটারটা করতেন এবং কিরকম তাদের রসবোধ ছিল, কেমন কিরকম তাদের রসবোধ এবং তাদের উপস্থাপনা কিরকম ছিল। খানিকটা করতে করতেই একটা বউ বলে যে আর এটা নিও না, এটা নিয়ে তোমার থিয়েটারের মাল না, এটা এটা আমার বাবা আমাকে দিয়েছে। এবং কিনু আসে, সে এসে বলে যে আমি ঠিক মারা গেছি কবে বলতে পারবো না। বলে তুমি কবে মারা গেছো? ওকে মঞ্চের উপরে দাঁড় করিয়ে যখন জিজ্ঞেস করা হচ্ছে তুমি মারা গেলে কবে, বললো মারা যাওয়ার কথাটা তো ঠিক যে মারা যায় সে মনে রাখতে পারে না, ওটা যে দেখেছে সে। তবে আমার একটা খেয়াল আছে সন্ধ্যাবেলা থেকে ঝড় বৃষ্টি হয়েছিল এরকম একটা কি বলে চলে, বলে যে একটু মাঝরাতের দিকে মারা গেছি বোধহয় এরকম বলে। সেটা একটা স্টোরি টেলিংটাই একটা অন্যরকম ভাবে ছিল। কিন্তু আমি যেটা আমার খুব মজা লাগছে সেটা হচ্ছে যে আপনার ওই ছোটবেলার দেখা কুকুরটা ওইখানে কিনু কাহারে চলে এসছে। যেমন গজমাধব চরিত্রটা আপনার ওই যে নাটকটি পরবাসে সেটা খুব ইন্টারেস্টিং চরিত্র, মানে আপনি ওই রকম মানুষ দেখেছেন? হ্যাঁ, ওরকম বাবুর মানুষ আমাদের বাড়িতেই ছিলেন। আচ্ছা, আমাদের বাড়িতেই ছিলেন, এসেছিলেন, বেশ অনেক দিন ছিলেন। উনি একা মানুষ, সংসারে ওপার বাংলায় একাই ছিলেন তিনি। তার কিছু ভাইপো ভাইজিদের নিয়ে তিনি থাকতেন। তারপরে যা হয় তার মুখে যা শোনা যে ভাইপো ভাইজিরা তাকে তাড়িয়ে দিয়েছিল, তার সম্পত্তির যে একটা ভাগ ছিল তো সেটা তারা নিয়ে বাংলাদেশেই রয়ে যায়, ওপার বাংলায় রয়ে যায়। তো এই ভদ্রলোক অদ্ভুত লোক তিনি, যে আমাদের সঙ্গে এমন কোনো সম্পর্ক নয়, কিন্তু তিনি আমাদের গ্রামের জামাই ছিলেন কারোর, কেমন তো তাদের বাবাকে চিনতেন তিনি, আমাদের বাবাকে। তো বাবার কাছে ওইরকম দিন দশা নিয়ে এসছেন। তো আমাদের যেটা পড়ার ঘর, সেই পড়ার ঘরেই তার জায়গা হলো। তিনি সেখানটায় বিশাল একটা সকালবেলা দুটো শতরঞ্চি একসাথে করলে যেরকম যতটা হয় পাতিয়ে দাড়ি কাটতে বসতেন। হ্যাঁ, জল ফিটকিরি অমুক তমুক তমুক নানা রকম খুঁট টুট, সে নানা রকম তার ধার এসে অনেক ওইগুলো খালি এনেছেন, শুধু ওর সঙ্গে দাড়ি কাটার ওইগুলো আছে। এবং সেটা প্রায় ঘন্টাখানেক লাগতো, দাড়ি নোখ ফোক সব কেটে কেবল মুক্তি। অতক্ষণ আমাদের বই টই নিয়ে আমরা কোথায় যাব, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। কিন্তু ভদ্রলোকের অদ্ভুত একটা ব্যাপার ছিল, দুপুরবেলা আর পাওয়া যেত না। আমি একদিন টালা পার্কের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, যখন টালা পার্কের মধ্যে কিছু গাছ ছিল, হলদে ফুল হতো, বেশি বড়ও নয় সেগুলো। সে পুকুর ধারে একা বসে আছেন চুপচাপ, আর ডাকলেও উত্তর দেন না এরকম। ওকে একদিন বলা হলো, বেশ তখন বোধহয় 9-10 মাস রয়েছেন, তাকে বলা হলো যে ছেলেপিলের পড়ার একটু অসুবিধা হচ্ছে, আপনি যদি একটা চাকরি আপনাকে ঠিক করে দেওয়া যায় তাহলে আপনি কি আপনার যেখানে ভাইয়ের বাড়ি টাড়ি আছে ওদের বাড়িতে থেকে চাকরিটা করতে পারেন, মায়ের টাকাও পাবেন আপনি। তা একটা ঘড়ির দোকানে বাবা ঠিক করে দিয়েছিলেন ওই ডেলাউসিতে। তা ওর চলে গেলেন, ওই তোমাদের কষ্ট দিয়ে গেলাম, আবার আসবো আমি কোনো সময় যদি সুযোগ পাই আসবো। সবার খুব খারাপ, জানো তো, সবাই মানে কেউ কাঁদছে। আমি খুব বিরোধী ছিলাম ওর থাকার ব্যাপারে, তো আমারও মনটা খুব খারাপ যে আমার বলাতে উনি চলে গেলেন, এসব হলো। এখন সন্ধেবেলার দিকে উনি ফিরে এলেন, যখন মা কাঁদছে, যে ভদ্রলোক ছিলেন উনি আজ নেই, তখন উনি ফিরে এলেন গরম সিঙ্গাড়া নিয়ে, গরম সিঙ্গাড়া। বললো যে শিয়ালদায় আমি ট্রেনে উঠতে যাব, তো দেখলাম যে এইগুলো সব ভাজা হচ্ছে, তখন তোমাদের কথা খুব মনে হলো যে গরম সিঙ্গাড়াটা নিয়ে যাই। শিয়ালদা থেকে নিয়ে বাড়ি এসছি বিকেলবেলা, সকালবেলা বেরিয়ে গেছেন, বিকেলবেলা
মানে সন্ধেবেলায় যখন সবাই অফিস টফিস থেকে চলে এসছে, আমাদের পড়াশোনা শুরু হবে, এরকম একটা সময় তিনি সিঙ্গারা নিয়ে এলেন এবং সকলেই তখন হাসি মুখ হয়ে গেল, সবাই খেতে লাগলেন। শুধু মা কাঁদছিল, কিন্তু মাকে উনি কীরকম ভালোবাসতেন, ওই উনি বললেন যে তুমি ওই সব এঁচড় টেঁচড়ে হাত দিও না, উনি এঁচড় কেটে দিলেন। হ্যাঁ, ওই জামা কাপড় ছাতের উপরে মেলে দেওয়া, তিনি ওখান থেকে এই সবগুলোই আমার নাটকের মধ্যে আছে, কেমন সবগুলোর কথাই আছে। তো এরকম এরকম ছন্ন ছাড়া মানুষ এবং হারিয়ে যাওয়া মানুষ প্রায়, কেমন যার পৃথিবীতে কোনো দাম নেই এরকম, বা নিজে মনে করেন না তার কোনো দাম আছে, বা কেউ মনে করে না তার কোনো দাম আছে। তো এরকম মানুষ আমি নিয়ে লিখেছিলাম। এবং ওইটা আমি যখন লন্ডনে গিয়ে করলাম, 6টা শো করেছিলাম, এবং 6টা শোয়ে বিশ্বাস করবে 6th শোতে এত লোক, মানে ভেঙে পড়ছে লোক, এরকম সমস্ত প্রেস ট্রেস সবাই এসছে, এত ভালো লেগেছে।